লুটপাট করে দেশকে ধ্বংস করে গেছে পতিত স্বৈরাচার, মানুষের কল্যাণে কাজ করছে বিএনপি। বগুড়ার জনসভায় তারেক রহমান গুপ্তদের নতুন ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকার আহ্বান। সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা, বাছাইয়ে বাদ না পড়লে এমপি হওয়া নিশ্চিত। ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সরকার, জানালেন রিজভী। হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, প্রকোপ মোকাবেলায় সারা দেশে টিকাদান শুরু, পাবে প্রায় ২ কোটি শিশু। পরিস্থিতিকে এখনই মহামারী হিসেবে দেখছেন না স্বাস্থ্যমন্ত্রী। এসএসসি পরীক্ষা শুরু কাল, ফর্মের টাকা নিয়ে উধাও শিক্ষক কর্মচারী। মাদারীপুরের ২০ শিক্ষার্থীর অংশ নেওয়া অনিশ্চিত, প্রবেশপত্র পায়নি গাইবান্ধার ৬৫ পরীক্ষার্থীও। এবং মহানগরী থেকে গ্রাম অঞ্চল, লোডশেডিংয়ে বিপর্যস্ত বরিশাল, অতিষ্ঠ জনজীবন, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। উৎপাদন কম হয়, পূরণ হচ্ছে না ঘাটতি, বলছে ওজোপাড়িকো। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মেগা প্রকল্পের নামে লুটপাট করে কোটি কোটি টাকা পাচার করেছে পতিত স্বৈরাচারী সরকার। ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতকেই। বগুড়া বিএনপি জনসভায় একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন তার সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। এ সময় মুক্তিযুদ্ধ বিরোধী ও গুপ্তদের নতুন ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। জনসমুদ্র ভেদ করে প্রিয় নেতার আগমন, হাত নেড়ে বগুড়াবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। গ্রহণ করেন লাখো মানুষের অভিবাদন। স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সোমবার বিকেলে বগুড়ার আলতাফুন নেসা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান ও সরকার প্রধান তারেক রহমান। স্বৈরাচার আমলে ভোটাধিকার হরণের কথা মনে করিয়ে দিয়ে বলেন, দেশের উন্নয়নে ভোটের মাধ্যমে বিএনপিকে ৫ বছরের জন্য দায়িত্ব দিয়েছে জনগণ। যেই প্রতিশ্রুতি জনগণকে আমরা দিয়েছি, আসুন আল্লাহর রহমতে আজকে এই মিটিং আমরা প্রতিশ্রুতি শপথ গ্রহণ করতে চাই। প্রত্যেকটি সেই শপথের প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব। সই করা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনে আবারও অঙ্গীকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। এই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু বারবার পরিষ্কারভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। নতুন ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন জানিয়ে বিরোধী দল জামায়াতকে ইঙ্গিত করে সরকার প্রধান বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধীদের বিশ্বাস করে না জনগণ। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে তারা। ময়মনসিংহের ওইদিকে একটি জেলায় একটি ব্যক্তিগত তুচ্ছ ঘটনা ঘটেছে। একটি ব্যক্তি ঘটনাকে কারা রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে দেখেছেন আপনারা। আমরা দেখছি যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, যে দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? জনগণ যে কারণে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে সেই সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষ নির্বাচনী প্রচারণায় এই বগুড়ার আলতাফুন নেসা খেলার মাঠে এসেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠন করে প্রধানমন্ত্রী হয়ে প্রথমবারের মতো সেই মাঠে আসলেন তারেক রহমান, যেখানে তিনি বলছেন যে নির্বাচনী প্রচারণা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলি অক্ষরে অক্ষরে পালন করবেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগিতা চাইলেন। একই সঙ্গে বললেন, দেশকে এগিয়ে নিতে তাদেরকে ভূমিকা রাখতে হবে সরকারের সঙ্গে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, বগুড়া। পাচারের অর্থ ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, ফ্যাসিবাদী আমলে রাতের আঁধারে
আদালত বসিয়ে বেআইনি শাসন চালানো হয়। আর যেন কেউ ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। বগুড়ায় সিটি কর্পোরেশন খাল খনন ও বেইল বন্ড পদ্ধতি সহ একগুচ্ছ উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করে কথা বলেছেন সরকার প্রধান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। পৈতৃক বাড়িতে এলেন প্রধানমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বগুড়ায় তারেক রহমান জনতার ভালোবাসার উত্তর দিলেন তাদের সঙ্গে মিশে গিয়ে। 1979 সালে বগুড়ার গাবতলীতে চৌকির দহ খাল খনন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 47 বছরের সময়ের স্রোত আর অবহেলায় বাবার স্মৃতিবিজড়িত মৃতপ্রায় সেই খাল উদ্ধারে নামলেন তারেক রহমান। চাষাবাদ সহ শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিশ্চিতে সবাইকে খাল খনন ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান সরকার প্রধানের। আমরা এই খালটাকে পুনর্খনন করি, এই খালের মধ্যে পানি নিয়ে আসি, এই খালের দুই পাশে আমরা গাছ লাগাই, এই খালের মধ্যে মাছ ছাড়ি। তরুণ যুবক যারা আছে, যারা বেকার আছে, তাদেরকে আমরা দেখবো এই খালটা লিজ দেওয়া যায় নাকি, তাহলে তারা এখানে মাছের চাষ করতে পারবে। মা বোনেরা পাশ দিয়ে শাকসবজি করতে পারবে। খালের দুপাশে বড় বড় গাছ লাগাতে হবে। শহীদ জিয়া কলেজ মাঠে দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পাচারের অর্থ ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে তা দেওয়া হবে। বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে, টাকা অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। পরিবারের আর্থিক সচ্ছলতা এবং নারীর মর্যাদা নিশ্চিতে নির্বাচনী প্রতিশ্রুতিতে তারেক রহমান জানিয়েছিলেন, দরিদ্র, হতদরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের একজন নারী সদস্যকে ফ্যামিলি কার্ড তুলে দিবেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছিলেন গত 10ই মার্চ এবং সেই কার্যক্রমের দ্বিতীয় ধাপ আজ বগুড়া থেকে শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি এই সফরে বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সরকার প্রধান। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এই টিকাদান কর্মসূচি সারা দেশে শিশুদের মধ্যে আমরা শুরু করেছি। এদিন দুপুরে সিটি কর্পোরেশনের যে দীর্ঘদিনের দাবি বগুড়াবাসীর নাম ফলক উন্মোচন করে অবসান হলো সেই অপেক্ষার। এ সময় প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন বগুড়া সিটি কর্পোরেশন গঠনে বিগত সময়ে বিএনপি সরকারের তৎপরতার কথা। ওদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। এর আগে বগুড়া সহ 7 জেলায় বেইল বন্ড পদ্ধতির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। বলেন, ফ্যাসিবাদী আমলে বিচার ব্যবস্থাকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। ফ্যাসিবাদী শাসন আমলে বিচার বিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। আইনের দোহাই দিয়েই এমনকি রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে। দিনের প্রথম কর্মসূচিতে বগুড়া জেলায় অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় ভবন নির্মাণ, লাইব্রেরি এবং মসজিদের জন্য আর্থিক সহায়তা তুলে দেন তারেক রহমান। সরকারের পক্ষ থেকে বিল্ডিং এর কনস্ট্রাকশনের জন্য 15 লক্ষ টাকা, একই সাথে কোর্ট লাইব্রেরি যেটা আছে লাইব্রেরির বইপত্র কেনার জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মসজিদটির জন্য 5 লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, বগুড়া। এই কোর্ট বিল্ডিং এর বিভিন্ন কাজের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 36 প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। মনোনীতদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে এক দোয়া মাহফিলে তিনি বলেছেন, ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। বেশ কয়েকদিন ধরে সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে সরগরম ছিল গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয় প্রাঙ্গণ। শুক্র ও শনিবার প্রায় 900 মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয় দলটি। সাক্ষাৎকারে প্রার্থীরা বিগত সময়ে নিজেদের ভূমিকা তুলে ধরা সহ দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন।
সোমবার মনোনয়ন বোর্ড সেলিমা রহমান, শিরিন সুলতানা, নীলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলি সহ ৩৬ প্রার্থীর নাম নিশ্চিত করেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নীলোফার চৌধুরী মনি, নজরুল ইসলাম চৌধুরী, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিন খান, আক্তার উদ্দিন আহমেদ, মাহমুদা হাবিবা, পিতা মোহাম্মদ আইন উদ্দিন, মোসাম্মদ সাবিরা সুলতানা, এই ৩৬ জন বিএনপি এবং বিএনপির জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। এর আগে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশে সুসময় অনেকটাই ফিরে এসেছে মন্তব্য করে পরবর্তীতে কোনো সরকার যেন গুমের মতো নিষ্ঠুর পথ আর অবলম্বন না করে সরকারকে সেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। ক্ষমতায় আসার পর বিএনপি সরকার বিভিন্ন অঙ্গীকার পূরণ করে যাচ্ছে বলেও জানান তিনি। যারা গুম করেছেন সেই কর্মকর্তারা তো আছেন বিভিন্ন জায়গায়, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে রিমান্ডে নিয়ে বলুন কিভাবে গুম করেছেন, কোথায় গুম করেছেন, কোথায় আছে। এদিকে আলোচনায় থাকলেও মনোনয়ন থেকে বাদ পড়েছেন কনক চাপা, বেবি নাজনীন, ন্যান্সি, চমক সহ বিভিন্ন গায়ক ও অভিনেত্রী। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩ শিশু, হাসপাতালে ভর্তি ১৩৪৪ জন। হাম সংক্রমণের বর্তমান পরিস্থিতিকে এখনই মহামারী বলা যাবে না। পরিস্থিতি তৈরি হয়নি জরুরি অবস্থা ঘোষণারও। দেশব্যাপী টিকাদান কর্মসূচি উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, বিগত সরকারের সময় নিয়মিত টিকা না দেয়ায় শিশুদের বড় অংশ এখন হামে আক্রান্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলা ও ৪টি সিটি কর্পোরেশনের পর এবার সারা দেশে শুরু হলো হামের টিকাদান কর্মসূচি। সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিটল এঞ্জেল সেমিনার স্কুলে হাম রুবেলা টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। লম্বা লাইনে দাঁড়িয়ে শিশুদের টিকা দেন অভিভাবকরা। জানান, হামের সংক্রমণ বৃদ্ধিতে শঙ্কিত হলেও টিকা পাওয়ায় কিছুটা স্বস্তিতে তারা। আতঙ্কিত ছিলাম যে কবে নাগাদ টিকা আসবে, এখন আমরা যে টিকা, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আশায় রয়েছিলাম যে কবে টিকাটা আসবো, যেমন টিকাটা দিতে পারলে যেমন বাচ্চাগুলো সুস্থ থাকবে। হাম সংক্রমণের বর্তমান পরিস্থিতিকে এখনই মহামারী বলা যাবে না বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। জরুরি পরিস্থিতি ঘোষণার মতো অবস্থা এখনো হয়নি উল্লেখ করে বলেন, দেশব্যাপী টিকাদানের কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ইমার্জেন্সি ঘোষণা করার মতন অবস্থা দেশে হয় নাই, আর আমরা এটার যে অগ্রযাত্রাটা ছিল, আশা করি আগামী ২-৩ দিনের ভিতরে এই ভ্যাকসিনেটের কাজটা এগিয়ে গেলে এই অ্যাটাকটা যেটা আক্রান্তের যে পরিমাণটা আমাদের শিশুদের উপর মিজেলসের, এটা কমে আসবে ইনশাল্লাহ। পরে রাজধানীর শাহজাদপুর লাইট ফেয়ার স্কুলে টিকা ক্যাম্পেইন পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার ও জনবলের কোনো সংকট নেই। এদিকে সিলেট, ঝালকাঠি, পিরোজপুর সহ বিভিন্ন জেলায়ও ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হামের টিকা দেয়া শুরু হয়েছে। নিজ নিজ এলাকায় ক্যাম্পেইন উদ্বোধন করে এমপি মন্ত্রীরা বলেন, গত ২ বছর স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়মের কারণে হামের প্রকোপ বেড়েছে। নির্দিষ্ট বয়সে টিকা দেওয়া হয়, জায়গায় জায়গায় সেগুলির কমতি। এই সমস্ত কারণই হচ্ছে গত ১.৫-২ বছরে জনস্বাস্থ্যের প্রতি সবথেকে বেশি অবহেলা করা হয়েছে। সময় মতো যদি শিশুদেরকে এই রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পন্ন টিকা ভ্যাকসিনগুলিকে দেওয়া হয়, তাহলে কিন্তু এই সমস্ত রোগের জীবাণু তাদেরকে আক্রমণ করতে পারে না। চলমান কর্মসূচিতে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে কাল। এদিকে শিক্ষক কর্মচারী মিলে ফর্ম পূরণের টাকা জমা না দিয়ে উধাও হওয়ায় মাদারীপুরের ২০ শিক্ষার্থীর আসেনি প্রবেশপত্র। প্রতিবাদে বিদ্যালয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থী আর অভিভাবকরা। এদিকে এখনও প্রবেশপত্র পায়নি গাইবান্ধার ২ স্কুলের শিক্ষার্থী। ২ জেলার এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ফর্ম পূরণে টাকা নিয়ে উধাও শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ।
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মূল্যায়ন পরীক্ষায় 2 বিষয়ে ফেল করে 20 শিক্ষার্থী। তাদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আশ্বাস দিয়ে বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক সোহেল মোড়ল ও অফিস সহায়ক নুর আলম লিটন জনপ্রতি 15,000 টাকা করে নেন। কিন্তু ফর্ম পূরণের টাকা ব্যাংকে জমা না দেওয়ায় আসেনি ওই 20 শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে বিদ্যালয় মাঠে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা। শেষ মুহূর্তে এসে আমাদের বলতেছে যে তোমরা কি তোমাদের এডমিট দিতে পারবো না। অনেক মেয়েরা বলতেছে আমরা গলায় ধরে বিষ খাম, আমাদের জীবনে লাইফে দাম আছে কি আর? আমাদের অফিস আমরা কিছুই জানি না। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা তাৎক্ষণিকভাবে সেই খণ্ডকালীন শিক্ষককে বরখাস্ত করার জন্য, সাময়িক বরখাস্ত করার জন্য বলা হয়েছে। চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে ইউনো অফিসের বারান্দায় প্রবেশপত্রের আশায় গাইবান্ধার জুনুদহ উচ্চ বিদ্যালয়ের 36 শিক্ষার্থী। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রবেশপত্রের জন্য দফায় দফায় টাকা দাবি করেন বিদ্যালয়ের অফিস সহকারী নাইম। টাকা না দাও তাহলে তোমার অ্যাডমিট চাহাতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না। আমরা খালি ঘুরে যে অ্যাডমিট কার্ড দেবো আজকে লাইনে আজকেও অ্যাডমিট দেয় নাই। বাচ্চারা অ্যাডমিট কার্ড হাতে পায় নাই, তারা কি করে তারা পরীক্ষা দিবে? এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। প্রতিষ্ঠান প্রধানেরও বেশ কিছু অভিযোগ আমরা শুনেছি। ইতিমধ্যে আমি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথেও কথা বলেছি যে ওনার ব্যাপারে, কারণ উনি যেটা শোনা যে উনি প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন, তো এটা আমি ওনার নজরে নিয়ে আসছি। এদিকে প্রবেশপত্র পায়নি পলাশবাড়ী উপজেলার গৃধারীপুর উচ্চ বিদ্যালয়ের 29 পরীক্ষার্থীও। ফুলছড়ির কঞ্চিপাড়া এমইউ একাডেমির 150 পরীক্ষার্থীর হাতে ভুলে ভরা প্রবেশপত্র দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। মিরুন আহমেদ, সময় সংবাদ। চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকে নেমে আসায় লোডশেডিংয়ে বিপর্যস্ত বরিশালবাসী। দিনে রাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকছে বেশিরভাগ এলাকা। চাহিদার তুলনায় অর্ধেকে নেমে এসেছে সরবরাহ। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। প্রখর রোদ আর গরম সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। বরিশাল মহানগরী থেকে গ্রাম অঞ্চল সব জায়গায় দিনে রাতে সমান তালে চলছে বিদ্যুৎ বিভ্রাট। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ না থাকায় মারাত্মক প্রভাব পড়েছে জেলার শিল্প কারখানাতে। উৎপাদন ব্যাহত হওয়ায় লোকসানের শঙ্কায় মালিকপক্ষ। বিপণী বিতান, অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে নেমে এসেছে স্থবিরতা। বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। প্রায় সময় আমাদের কারেন্ট থাকে না, ছোট বাচ্চা নিয়ে কষ্ট হইতে আছে। পড়তে পাইনি এবং আমার খুব কষ্ট হয় গরমের ভিতরে। দোকানপাট খোলা না রাখার জন্য একটা নির্দেশনা দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা তো আসলেই ব্যবসায়ীরা একটু সংকটের মধ্যেই রয়েছে। বরিশালের 2টি বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ এলাকায় চাহিদার তুলনায় অর্ধেক সরবরাহ পাওয়ায় পরিস্থিতি হয়ে উঠেছে নিয়ন্ত্রণহীন। সংশ্লিষ্টরা বলছেন উৎপাদন কম থাকায় এ ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। চাহিদা 40 মেগাওয়াট, আমি পাচ্ছি 20 মেগাওয়াট, মানে অর্ধেক আমার লোড আমি পাচ্ছি না। বরিশাল বিভাগের 6 জেলা ও উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে ওজোপাটিকো ও পল্লী বিদ্যুৎ সমিতি, যাদের গ্রাহক সংখ্যা 26 লাখেরও বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। জনপদের সময়ে আরও থাকছে। জয়পুরহাটের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ফসল, বৃষ্টির পানি জমে পৌঁছে গেছে আলু। একই জমিতে রোপণের পর নষ্ট হচ্ছে বোরোর চারা। ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়ার আশ্বাস। টাঙ্গাইলে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। পুলিশ জানায় ময়মনসিংহের দিক থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ঢাকার দিকে আসছিল। ভোরে হামিদপুর এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। হাসপাতাল নেয়ার পর মারা যান ট্রাক হেলপার। দিনাজপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার রাতে শহরের সুইহারি আশ্রম পাড়ায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার। স্থানীয়রা জানান হঠাৎ বাড়ি থেকে আগুন দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে স্বামী ও স্ত্রী দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। বৃষ্টির পানিতে পচে যায় আলু। একই জমিতে বোরোর চারা রোপণ করায় ফসল নষ্ট হচ্ছে জয়পুরহাটের কালাইয়ে। কৃষক বলছেন গত 13 থেকে 15 মার্চ পর্যন্ত টানা বৃষ্টিতে তলিয়ে যায় ফসলের মাঠ। জলাবদ্ধতায় পচে যায় আলুর ফলন।
সেই গাছ না তুলে নতুন করে বোরোর চারা রোপণ করায় সে ফলনও নষ্ট হচ্ছে। এতে লোকসানের আশঙ্কা করছেন তারা। অবশ্য ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে কৃষি বিভাগ। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। লুটপাট করে দেশকে ধ্বংস করে গেছে পতিত স্বৈরাচার, মানুষের কল্যাণে কাজ করছে বিএনপি। বগুড়ার জনসভায় তারেক রহমান গুপ্তদের নতুন ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকার আহ্বান। সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা, বাছাইয়ে বাদ না পড়লে এমপি হওয়া নিশ্চিত। ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সরকার, জানালেন রিজভী। এবং এসএসসি পরীক্ষা শুরু কাল, ফর্মে টাকা নিয়ে উধাও শিক্ষক কর্মচারী। মাদারীপুরে ২০ শিক্ষার্থীর অংশ নেওয়া অনিশ্চিত, প্রবেশপত্র পায়নি গাইবান্ধার ৬৫ পরীক্ষার্থীও। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।